তো বন্ধুরা, আজকের বিষয় কেবলমাত্র যারা খুবই ডিপ লেভেলে কাজ করতে চায়, এই ভিডিওটি আমি তাদের জন্য লাগবো। সম্ভবত PM6250 এবং PM6150L ডবল PMICর সম্বন্ধে আপনারা হয়তো আগে শুনেছেন, বা না শুনে থাকলে আমার এই ভিডিওটি ভালো মতো দেখবেন, বা আপনারা চাইলে নোটস করে রাখবেন। আমি এখানে কিছু কিছু বেস্ট পয়েন্ট এবং কিছু কিছু বুট সিকোয়েন্স এমন এমন জিনিস আমি আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি, যার মাধ্যমে আপনি একদম সিম্পলি আপনি বলতে পারবেন যে আপনার প্রথম পিএমটি খারাপ আছে না আপনার দ্বিতীয় পিএমটি খারাপ আছে। দেখুন, পিএমআইসি আমরা মিডিয়াটেকের ক্ষেত্রে এতদিন পর্যন্ত সাধারণত সিঙ্গেল পিএম বা ডবল পিএমের কথা বলে এসেছি। তো আজ কোয়ালকমের চিপসেটের মধ্যে যে ডবল পিএম ইউজ করা হয়, বা আমরা পরবর্তী কোনো ভিডিওতে ট্রিপল পিএমের বিষয়ে কথা বলবো। কখনো কখনো মোবাইলের মধ্যে 4টি পিএম ইউজ করা হয়। তো যাই হোক, আজ বিষয় হচ্ছে PM6250 এবং PM6150L এর সম্বন্ধে অনেক কিছু মিসকনসেপ্ট বা এর সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো, এবং এই আইসিগুলির মধ্যে কোন আইসিটি ভালো আছে আমরা ঠিকমতো বুঝবো। তো দেখুন, PM6250 আর PM6150 এই সমস্ত আইসিগুলি যে আছে না, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি আইসি। আচ্ছা, এর আগে বলে নিই, আপনারা যদি কেউ চান যে PM6250 বা PM6150L এর সম্বন্ধে হিন্দিতে ভিডিও বানাতে, আমরা নিশ্চয়ই বানাবো। তো আমাদের এখানে বেশিরভাগ রিকোয়ারমেন্ট থাকে কি, স্যার আপনারা বা আপনি আমাদের মাতৃভাষা বাংলাতে ভিডিও বানান। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের বাংলায় ভিডিও বানানোটা একটা কর্তব্য। যাই হোক, আমরা হিন্দি, বেঙ্গলি, ইংলিশ 3টে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে পারি। তো আপনাদের রিকোয়ারমেন্ট যেরকম আসবে আমরা সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা ক্লাসের মধ্যে যে আছে শুধুমাত্র বাংলা বলি বা হিন্দি বলি এমন না, আমাদের স্টুডেন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা নিজস্ব ভাষা প্রয়োগ করি, স্টুডেন্ট যেভাবে বুঝতে পারে। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে PM6250 এবং PM6150L এই দুটি পিএমআইসি বোর্ডের মধ্যে ইউজ করা হলে পরে আমরা কীভাবে বুঝবো যে কার পরে কোন ভোল্টেজটি তৈরি হয় এবং কোন ভোল্টেজটি কী কারণে তৈরি হয়। তো আজকে আমরা বাক সিকোয়েন্স আর বুট সিকোয়েন্স দুটোই করাবো। তো দেখুন, PM6250 এই যে আইসিটি রয়েছে, এই আইসিটির মধ্যে আমরা সাধারণত 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি বাক কয়েল আমরা পেয়ে যাই। এবং PM6150L এর মধ্যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি বাক কয়েল পাই। তো একদিকে আমরা 6টি বাক কয়েল, একদিকে আমরা 11টি বাক কয়েল। এই 11টি বাক কয়েলের বুট সিকোয়েন্স কীভাবে হতে পারে, আদার্স সেটের মধ্যে কিভাবে এই বাক সিকোয়েন্স বা বুট সিকোয়েন্স দেওয়া থাকে, কোন মোবাইলে কীভাবে পাবো, এবং পুরোপুরি যে আমাদের ইন্টারনেটের মধ্যে কিছু মিসকনসেপ্ট টাইপ ভিডিওগুলি এখানে আপলোড করা আছে ইউটিউবে, সে সমস্ত ভিডিওগুলিকে আমরা আজ দেখতে চলেছি কি কোনটি ভুল কোনটি ঠিক। তো দেখুন, আমি আপনাদের সুবিধার্থে দুটি আইসি যে আছে, এই দুটি আইসির আমরা আপনাদের বোঝানোর জন্য একটি আমরা ড্রয়িং করেছি। তো সেই ডায়াগ্রামটি আপনাদের আমি দেখা যাচ্ছি, তো এই দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এটা কীভাবে করতে হয় পুরোপুরি বলে দিব, এবং কোনটি আইসি আমাদের চলছে কোনটি আইসি না চলছে সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। কীভাবে চেক করব আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, সম্পূর্ণ টপিকটি ডেড মোবাইলের উপরে চলবে। তো যে সমস্ত স্টুডেন্টরা নর্মাল কাজ করতে অসুবিধা হয়, তো এটা ভিডিও তাদের জন্য না, কেন এই সমস্ত ভিডিও তারাই দেখে যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি কাজ করে এসেছে, অলরেডি আইসি সম্বন্ধে ভালো নলেজ রাখে।
তো এই সমস্ত ভিডিও তাদের জন্য। তো এমন না যে আপনারা অন্য স্টুডেন্টরা করতে পারবে না, তারা করতে পারবে, দেখলে পরে কোনো খারাপ কিছু না। তো যাই হোক, আমরা চলি ভিডিওর দিকে। তো এই যে PM6250 এবং PM6150L এই দুটি আইসি কোন কোন বোর্ডে লাগানো থাকে? দেখুন, এটি প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট আইসি। আমরা রিয়েলমি নোট 9 প্রো, রিয়েলমি যাই হোক ভুল বললাম, রেডমি নোট 9 প্রো, রিয়েলমি 7 প্রো, রিয়েলমি 8 প্রো, রেনো 5 4G, তো এই সমস্ত দেখো স্যামসাংয়ে লাগানো আছে, নোট 9 প্রোতে লাগানো আছে, রেডমি নোট 9S এ লাগানো আছে। তো এই সমস্ত প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং লেটেস্ট মোবাইলের মধ্যে এই যে PM6250 এই আইসিটি আমাদের লাগানো থাকে। তো এই আইসির সম্বন্ধে আমরা ডিপলি জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, পারলে পরে আপনারা ভিডিওটিকে সেভ করে আপনারা পরবর্তী সময় আরামসে দেখতে পারেন। কেন কি অনেক সময় কি একবারে ভিডিওটি মাধ্যমে আপনারা বুঝতে পারবেন না, একবারের জায়গায় 2-3 বার দেখলে পরে এবং রিসার্চ করলে পরে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই সমস্ত ভিডিও আমরা প্রচণ্ড রিসার্চের মাধ্যমে করেছি, আমরা প্রচুর ভিডিও দেখেছি যে এই সমস্ত আইসি সম্বন্ধে মিসকনসেপ্ট ওরা ছড়াচ্ছে। তো আপনারা ঠিকভাবে ভিডিওটা দেখুন। তো এখানে আমি ড্রয়িং করেছি PM6250 এবং PM6150 এই দুটি আইসিকে আমরা কীভাবে চেক করব পার্ট বাই পার্ট, 1 বাই 1, কি কোন লাইনে কি প্রবলেম আছে এবং কীভাবে আইসিটি ডেড হয়ে আছে বা কোন আইসি চলছে বা চলছে না। তো দেখুন, PM6250 এই যেটা আইসিটি আছে, এই আইসিটির সম্বন্ধে আমরা আপনাদেরকে আজ বলছি। দেখুন, এই যে আইসিটি রয়েছে PM6250, আপনারা জানেন যে 6250 এর মধ্যে কোনো রকম সংখ্যা লেখা নেই। প্লাস আমরা জানি যে আইসির পাশে আমাদের ক্রিস্টাল ইউজ করা হয় সেই আইসিটি আমাদের মেন PM, এবং পরবর্তী যে আইসিটি আছে 2 নম্বর PM, তার মধ্যে L বা PM6150L এর জায়গায় A হতে পারে। PM যে এই সমস্ত L যুক্ত যে আইসিগুলো রয়েছে, অনেক সময় PMI লেখা থাকে। তো এই সমস্ত যুক্ত এক্সট্রা যে অক্ষর যুক্ত লেখাগুলো রয়েছে, সেই আইসিগুলো হচ্ছে আমাদের সেকেন্ড PM। ঠিক আছে? তো এক্সট্রা অক্ষর মানে এই দেখুন, এই যে এখানে Lটা দেওয়া আছে এক্সট্রা, দেখুন এর মধ্যে কোনো রকমের L সিস্টেম দেওয়া নেই। তো এইটি হচ্ছে আমাদের চেনার উপায় যে কোনটি আমাদের প্রাইমারি আইসি, কোনটি আমাদের সেকেন্ডারি আইসি। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইমারি আইসি মানে মেন PM, আর সেকেন্ডারি মানে আমাদের হচ্ছে সাপোর্টিং PM। আচ্ছা, অনেকের এটি কনসেপ্ট রয়েছে, স্যার দুটি PM কেন ইউজ করা হয়? মিডিয়াটেক চিপসেটের মতো একটি PM ইউজ করা হয়। দেখুন, দুটি PM ইউজ করার এর মধ্যে দুটি PM ইউজ করার মানে হচ্ছে এটাই যে আমাদের যে বর্তমান যে চিপসেটগুলো রয়েছে, যেমন CPU রয়েছে, সেই সমস্ত CPUগুলি অনেক বেশি ভোল্টেজ রিকোয়ারমেন্ট। তো একটি আইসি অতগুলি ভোল্টেজ রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে না, বা পূরণ করতে অসমর্থ, বা কোম্পানি এরকম কোনো আইসি বানাতে এখন পর্যন্ত অসমর্থ যে একটি আইসি দিয়ে প্রায় প্রতিটি ফিচার্স ভালো মতো কাজ করে। তো এই জন্য কোম্পানি কী করে কি আইসি যাতে হিট না হয়, এই জন্য একটা আইসিকে ভেঙে ওর কিছু কাজ অন্য একটা PM আইসির মধ্যে করে দেয়। মানে পাশাপাশি দুটি PM বা একটা PM বোর্ডের এই পাশে আর একটা PM বোর্ডের উল্টো পাশে, এরকম দুটি PM, 3টি PM, 4টি PM এভাবে বসিয়ে দেয়। তো যাই হোক, আমাদের আজকের মেন কনসেপ্ট হচ্ছে আমাদের এই যে PM6250 এই আইসিটি ভালো মতো কাজ করছে কি করছে না। তো দেখুন, আমাদের প্রথম চেক করব কি গিয়ে আমাদের PMICর মধ্যে প্রথম চেক করব যেই মোবাইলের মধ্যে আমাদের PM6250 লাগানো আছে, সেই মোবাইলের মধ্যে ফার্স্ট আমাদের চেকিং ট্রিকটা কী আছে। দেখুন, আমাদের PM6250L যে আছে না, এই আইসিটি আমাদের লাগানো আছে। এর মধ্যে আমাদের ডিসপ্লে যে গ্রাফিক্স রয়েছে এবং লাইটের যে আইসিটি রয়েছে, এই আইসিটি দুটি এই আইসির মধ্যে ইনবিল্ট থাকে সাধারণত। আচ্ছা, সাধারণত কেন বললাম? সাধারণত বলার কারণ এটাই হচ্ছে, দেখুন আমরা ইউটিউবে বহুত জায়গায় দেখেছি যে অনেকে মিসকনসেপ্ট দিচ্ছে যে PM6150L এর মধ্যে
লাইট এবং গ্রাফিক্স ইনবিল্ট থাকবেই। তো আমি আপনাদের অনেকগুলি বোর্ডের মডেল দেখাবো যার মধ্যে PM6150L লাগানো আছে, কিন্তু তার মধ্যে ডিসপ্লে লাইট এবং গ্রাফিক্সের কানেকশনটা এই আইসির মধ্যে আমাদের ইনবিল্ট করে দেওয়া নেই। ওকে, তো যাই হোক, এবং দেখুন এখানে PM6250, এটা হচ্ছে মেন পিএম। আমাদের মেন পিএমের মধ্যে চার্জিং সিস্টেমটি ইনবিল্ট থাকে। দেখুন আমি এই পিএমের মধ্যে চার্জিং সিস্টেমটা যেভাবে ইনবিল্ট থাকে আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করব, কিন্তু চার্জিং সিস্টেম ইনবিল্ট আছে বলেই ভাববে না এর মধ্যে পুরোপুরি চার্জের কাজটা হয়। যার মধ্যে আলাদা করে চার্জিং এসি নেই তার মধ্যে এই PM6250 চার্জিং সিস্টেমটি এর ভিতরে থাকে, এবং যে মোবাইলের মধ্যে PM6250 লাগানো আছে কিন্তু তার মধ্যে চার্জিং আইসিটি আলাদা করে দেওয়া আছে, সেক্ষেত্রে চার্জিং সিস্টেমটি এর মধ্যে দেওয়া এক্সট্রা করে থাকে না। তো অনেকেরই মিসকনসেপ্ট থাকে যে স্যার PM6250 এটি যে আছে এর মধ্যে তো আমরা ভিডিওতে দেখেছি, অন্য কারো ভিডিওতে দেখেছি যে এর মধ্যে চার্জিং সিস্টেমটি ইনবিল্টই আছে, কিন্তু আমার কাছে এমন সেট আছে PM6250 লাগানো আছে কিন্তু চার্জিং সিস্টেম তো আলাদা করে লাগানো আছে, প্লাস আমরা চার্জিং যে কোয়ালিটি আমরা পাই যেমন ভিপিএসের কোয়ালিটি যে পাই, ঠিক আছে। বা যাই হোক, আমরা এখানে অনেকে ভিডিও দেখছি যে ওর মধ্যে বলেছে যে 6টা কয়েল লাগানো থাকে বাক কয়েল, কিন্তু আমরা বোর্ডের মধ্যে পাচ্ছি 5টা কয়েল, 8টি কয়েল গেল কোথায়? দেখুন এইগুলো হচ্ছে মিস যে কনসেপশন আছে সেটি দূর করার জন্য আমি আজকের ভিডিওতে আপনাদের এসেছি, ঠিক আছে। তো দেখুন আপনারা যদি দেখতে চান, দেখুন এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কয়েল ইউজ করা হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে PM6250 এই যে আইসিটি রয়েছে এই আইসিটির মধ্যে আলাদা মোবাইলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আলাদাভাবে কয়েল লাগানো থাকে, মানে কোনোটার মধ্যে 5টি কয়েল, কোনোটার মধ্যে 6টি কয়েল, কীভাবে 5টি কয়েল ইউজ করা হয়, কীভাবে 6টি কয়েল ইউজ করা হয় তা আজ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং বলে দেব। তো দেখুন আপনাদের প্রথমে দেখিয়ে নিই। প্রথমে আমরা PM6250 এআইসিটি দেখিয়ে দিচ্ছি যে এআইসির মধ্যে আমরা এখানে 6টি কয়েল ড্রয়িং করেছি। তো 6টি কয়েল প্রথমে দেখিয়ে নিব, ঠিক আছে। প্রথমে 6টি কয়েল দেখে নিব এবং এমন সেট বের করব যার মধ্যে 5টি কয়েল ইউজ করা হয়। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে আমাদের নোট 9 প্রো বোর্ড, এর মধ্যে PM6250 আইসি লাগানো আছে। দেখুন এর মধ্যে এখানে দেখুন এই যে 1টি কয়েল, 2টি কয়েল, 3টি কয়েল, 4টি 5টি 6টি কয়েল, যা আপনাদের আমি আজ বোঝাবো। কিন্তু এটুকুই বোঝাবো যে এই 6টি কয়েল বাদ দিয়ে এই PM6250 আইসি লাগানো আছে, কিন্তু কোনো বোর্ডের মধ্যে এই 6টি কয়েল না হতে পারে, ঠিক আছে। তো দেখিয়ে দিচ্ছি কোন বোর্ডে হবে না সেটা আমি বলে দেবো, কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি আমরা এমনও বোর্ড পাবো যার মধ্যে PM আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় করে। দেখুন, আচ্ছা আপনাদের এখানে নামটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে PM আছে, দেখুন বর্ণ স্ক্যামেটির মধ্যে এই দেখুন দেওয়া আছে PM6250, মানে এই যে আইসিটি রয়েছে এই আইসিটি আর নোট 9 প্রো যে আইসিটি রয়েছে সেম আইসি PM6250, এর মধ্যে 6টা কয়েল ইউজ করা হচ্ছে। আর এর মধ্যে দেখুন PM6250 সেম আইসি, ওকে। তো এর মধ্যে দেখুন আপনারা 1 2 3 4 5টি কয়েল ইউজ করা হচ্ছে। তো এটি কীভাবে ইউজ করা হয় আপনাদের আমি হালকা হিন্ট দিয়ে দিয়েছি, আর আপনাদেরকে আজ দেখিয়ে দেবো এটা কীভাবে ইউজ করা হয়। আর একটি আইসি রয়েছে PM6150, এর সাথে যে আইসিটি ডাবল PM আইসিটি ইউজ করা হয় সেই আইসিটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে PM6150L, এই যে এলওয়ালা আইসিটি হচ্ছে 2nd PM। এর মধ্যে দেখবেন আপনার কয়েল লাগানো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। দেখুন আমি 11টা কয়েল ইউজ করা হচ্ছে। এই 11টা কয়েল যে আছে সবসময় যে 11টা কয়েল থাকবে তা না, আপনারা দেখিয়ে দিচ্ছি। অনেকে বলবে স্যার আপনি ভুল বলছেন, আমি প্রতিটি বোর্ডের মধ্যে 11টা কয়েল আমরা পড়ে এসেছি, তো এমন না যে 11টা কয়েল থাকবে। দেখুন আপনাদের কনসেপ্ট আমি দূর করেছি। দেখুন PM6150L আইসি, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে নোট 10, যাই হোক আমি একটু ভুল হতে পারে কেন সম্ভবত নোট 10।
দেখুন এর মধ্যে এখন PM6150L মানে সেকেন্ড PM লাগানো আছে। এর মধ্যে দেখবেন আপনারা কলের সংখ্যা দেখেন, আমরা নোট 9 প্রোর মধ্যে কল করেছি 11টি, যা আমি আপনাকে একটু আগে দেখালাম। এবার আপনাকে নোট 9 প্রো বাদ দিয়ে নোট 10 যে মোবাইল আছে তার মধ্যে আমি সেম আইসিটির মধ্যে কল করে দেখাচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8। ব্যবহার হচ্ছে এটাই, এই যে কোনো মোবাইলে PM6150 লাগানো আছে, এল লাগানো আছে, এর মধ্যে কোনো মোবাইলে লাগানো আছে আমাদের 11টা কয়েল, কোনো মোবাইলে লাগানো আছে 8টা কয়েল। PM6250 কোনো মোবাইলে লাগানো আছে আমাদের 6টা কয়েল, কোনো জায়গায় লাগানো আছে আমাদের 5টা কয়েল। তো আপনারা যদি দেখেন যে অন্য কারো ভিডিওতে যে একটি আইসির PM6250 পাশে আমাদের সবসময় 6টা কয়েল থাকবে, তো এটা সম্পূর্ণ ভুল কথা। কোনো সময় 5টা কয়েল হতে পারে। আপনাদের কারণটা আমি এখন জানাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনারা ভিডিওতে সম্পূর্ণ থাকেন। তো যার মধ্যে 6টা কয়েল আছে আমি তার কনফিগারেশন বলে দিচ্ছি, আর যার মধ্যে নেই তার মধ্যে এই যে এক্সট্রা এই একটা কয়েল গেল কোথায়, কীভাবে ইউজ করা সেটা বলে দেবো এবং কোথায় চেক করতে হবে সেটা বলে দেবো। তো দেখুন যার মধ্যে আমাদের 6টা কয়েলই আছে, যেমন নোট 9 প্রো, তার মধ্যে যদি চেক করি, দেখুন PM6250 এআইসিটি আমাদের চলছে কি চলছে না ডেড মোবাইলে, বা আমার মোবাইলে ডেট আছে, আমি কীভাবে বুঝবো যে আমার PM আইসিটা প্রথম PMটা ভালো আছে বা সেকেন্ড PMটা ভালো আছে, যে কোনো আইসিটি উঠলে তো হবে না। তো আমি দেখে দিচ্ছি এবং লাস্টে আমি আমার নিজস্ব কথা বলবো যে কোন আইসিটি বেশিরভাগ খারাপ হয়। তো দেখুন আমরা জানি যে আমরা যখন চার্জে লাগাই তো ভিবাস আমাদের চার্জিং আইসিতে ইনবিল্ট হয়। তো ভিবাসে আমাদের 5 ভোল্ট আমরা চেক করব যে 5 ভোল্ট ভিবাস থেকে আসছে নাকি, এবং ব্যাটারি লাগিয়ে নিব। এই দুটোতে আমাদের চেক করতে হয় মাস্ট। একটা হচ্ছে ভিব্যাট, 2 নম্বর ভিবাস। তো আমরা চার্জে লাগাবো। আমরা জানি যে চার্জার যখন লাগাই তখন আমাদের ভিবাস কানেকশনটি চার্জিং এসিতে ইনবিল্ড হয়। এবার চার্জিং এসিটি যেহেতু আমাদের PM6250 ভিতরেই ইনবিল্ড রয়েছে, সেহেতু আমরা চার্জিং আইসিটা যে আছে এর মধ্যে ভিবাস কানেকশনটি ঢুকে যাবে, মানে পাওয়ার আইসির মধ্যেই ভিবাসটা ঢুকবে, যেহেতু পাওয়ার আইসিটা আমরা চার্জিংয়ের কাজটি করছে। তো এখানে আমরা কোনো ক্যাপাসিটার বা কোনো কিছুর মধ্যে আমরা 5 ভোল্টেজ পাওয়া যাবে। আমরা জানি যে ইন আউটের মধ্যে কোম্পানি ক্যাপাসিটার লাগিয়ে দেয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা 5 ভোল্ট মাস্ট চেক করব যদি কোনো ডেড মাল থাকে। তারপর আমাদের কী চেক করতে হবে, এরপর 2 নম্বর চেক করতে হবে আমাদের PMID। আমরা জানি যে প্রতিটি চার্জিং আইসির মধ্যে আমরা যখন BQIC করাই বা যে কোনো চার্জিং আইসি করাই, তো আমরা PMID মানে 5 ভোল্ট কানেকশনটার মধ্যে বলে দিই যে আমাদের ভিবাস কানেকশনটি ঠিকঠাক যদি পৌঁছে যায় আর ঠিকঠাক ভিবাস কানেকশনটি ইন্টারনাল যখন কাজ হয়, তখন চার্জিং আইসি ট্রিগার হওয়ার আগে PMID কানেকশনটি তৈরি হয়ে যায়। PMIDতে যদি আমরা 5 ভোল্ট পাওয়া যাই, তো আমরা বুঝে যাবো যে আমাদের ভিবাস কানেকশন আগের থেকে ঠিকমতো আসছে, ঠিক আছে। এরপরে যদি কোনো কারণে যদি আমাদের ভিবাস ফ্ল্যাকচুয়েটিং করে বা PMID ফ্ল্যাকচুয়েটিং করে, সেক্ষেত্রে আমাদের স্টেপ হবে কি কোনো কারণে ভিবাস কানেকশন শর্ট আছে কিনা, বা আমাদের PMIC ইন্টারনাল কোনো কিছু গড়বড়ে আছে, ওকে। বা কোনো সময় PMIDর যে ক্যাপাসিটি রয়েছে সেটি শর্ট হয়ে যায়, তো সেটাকেও আমাদের ভালো মতো ধ্যান দিয়ে দেখতে হবে। তো যাই হোক, শর্টগুলি দেখার পরে আমাদের ভিবাস কানেকশন দেখার পরে আমাদের দেখতে হবে PMID। যখনই আমাদের বোর্ডের মধ্যে PMID তৈরি যাবে, তখন আমাদের চার্জিংয়ের ট্রিগার হয়ে যাবে VPH কানেকশন। VPH আমাদের একটি কয়েল লাগানো থাকবে। তো এই কয়েলের মধ্যে আমরা যে আছে 1 মাইক্রনই কয়েল লাগানো থাকে সাধারণত VPH কয়েলটি। তো এই কয়েলটি হচ্ছে বাক কয়েল। এই কয়েলের মধ্যে আমরা পেয়ে যাব 3 থেকে 4.2 এর মধ্যে ভোল্টেজ, ঠিক আছে। এখানে আমি লিখে দিইনি, তো আমি বলে দিচ্ছি VPH ভোল্টেজ 3 থেকে 4.2 এর মধ্যে। তো এই কিছু আগে পিছিয়ে ভোল্টেজ থাকে। তো যাই হোক, আমরা প্রথম চেক করব ভিবাস, দ্বিতীয় চেক করব VPH। এর বলতে পারে স্যার VPH পুরো বোর্ডের মধ্যে ছড়ায় যায়, ঠিক আছে। পুরো বোর্ডে ছড়ার পরে আবার আমাদের চার্জিং এসির মধ্যে আবার ইনবিল্ড হয়, আবার সেকেন্ড PM এর মধ্যে ঢুকে যায়। এতটুকু চেক করলাম। তারপরে চেকটি কী করব, দেখুন তারপরে চেক যেটা আছে সেটা হচ্ছে আমাদের চার্জিং আইসি বা এই যে আমাদের PM6250 এই আইসির পাশে আমরা
দুটো ভোল্টেজ পাবো, একটা হচ্ছে VARB ভার ভোল্টেজ। যখন চার্জিংয়ের পুরো সিচুয়েশনটি ভালো মতো কাজ করে তখন আমরা VARB 3.7 ভোল্টেজ এবং বুট পাওয়ার 5 ভোল্টেজ আমরা পেয়ে যাব। যদি কোনো কারণে আমাদের বুট পাওয়ারে 5 ভোল্টেজ বা ভাবে আমরা 3.7 ভোল্টেজ না পাই, তো আমাদের পাওয়ার আইসিটি কোনো রকমের রেসপন্সই করছে না বা চার্জিং আইসি কোনোভাবে রেসপন্স করছে না। তো এখানে দেখতে হবে আমাদের কোনো রকমের ক্যাপাসিটার শর্টেজ বা লিকেজ আছে কিনা। যদি ভার বা বুট পাওয়ারে কোনো গড়বড়ি আসে, ভিপিএস ফ্ল্যাকচুয়েটিং করতে পারে, পিপিএস নাও তৈরি হতে পারে, পাওয়ার আইসি কাজ নাও করতে পারে, সেকেন্ড পাওয়ার আইসি কাজ নাও করতে পারে, মানে সেট ডেট কন্ডিশনে হয়ে থাকবে। তো এই বুট ক্যাপগুলোকে আমাদেরকে ভার ক্যাপগুলোকে আমাদেরকে ভালো মতো চেক করতে হবে। ফার্স্ট ভিবাস, সেকেন্ড ভিপিএইচ, থার্ড আমাদের বুট ক্যাপ এবং ভার কানেকশন। ঠিক আছে, যদি WPM-এ কনসেপ্ট হয় 6250 লাগানো থাকে। এরপর নেক্সট আমরা কোনটাকে চেক করব। ঠিক আছে, দেখুন এরপরে আমরা নেক্সট চেক করব আমরা যখন দেখুন এই যে আমাদের ভিপিএস যখন ভোল্টেজ তৈরি হয়ে যায় না, তৈরি হওয়ার পরে আমাদের PMIC-টি রেসপন্স করে, মানে আমাদের পাওয়ার সুইচের মধ্যে ভোল্টেজ পাঠিয়ে দেয়। কারণ কি PMIC মোটামুটি রেসপন্স করার পরে আমরা পাওয়ার সুইচ দেওয়া যখন তখনই মোবাইলটি অন হয়, মানে রেসপন্স করার পরে আমাদের পাওয়ার সুইচের মধ্যে PMIC-র কাজ ভোল্টেজ পাঠিয়ে দেওয়া। তো যখনই পাওয়ার সুইচের মধ্যে ভোল্টেজ পাঠিয়ে দিবে, তো পাওয়ার সুইচের ভোল্টেজ কত হবে দেখুন, আমি লিখে দিয়েছি 1.8। দেখুন 1.8-এর ম্যান্ডেটরি না, এখানে থাকে 1.2 থেকে 4.2 এর মধ্যে। তো সাধারণত আমরা 1.8ই পাবো। ঠিক আছে, বা এর আশেপাশে 1.7 হতে পারে। তো যাই হোক, ফার্স্ট চেক ভিবাস, সেকেন্ড চেক আমাদের ভিপিএইচ, থার্ড চেক আমাদের ভার এবং বুট ক্যাপ, ফোর্থ নাম্বার চেক আমাদের পাওয়ার সুইচ। তো স্যার তোমরা বলতে পারো স্যার তো আমরা ডাইরেক্টলি পাওয়ার সুইচ চেক করলে তো হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা যদি ভিবাস বা ভার ভিবাস চেক না করে ডাইরেক্টলি পাওয়ার সুইচ ভোল্টেজ চেক করে নেন, তারপর বুঝতে পারেন যে আপনার পাওয়ার আইসিটা রেসপন্স করছে। রেসপন্স করা এর মানে এটা না যে চালু হয়ে গেছে, রেসপন্স করা মানে কি চালু হওয়ার জন্য রেডি হয়ে আছে, বুঝলেন। এরপরে আমরা নেক্সট চেক কী করতে পারি। এরপর নেক্সট দেখুন, এখানে দেখুন আমাদের যখনই পাওয়ার আইসিটি ট্রিগার করে, যে প্রথম যে পিএমটি আছে 6250, এটি হচ্ছে ইডিএল পোর্ট তৈরি করে, এমার্জেন্সি ডাউনলোড মোড। 1.8 ভোল্টে আমরা ইডিএল পোর্টে পাবো। ওকে, তো ইডিএল যে আছে এটি সফটওয়্যারের জন্য ইউজ করা হয়। আমরা যখন এমার্জেন্সি ডাউনলোড মোডে, অর্থাৎ আমরা মোবাইলের মধ্যে CPU এবং PMIC-র মধ্যে শর্ট করে আমরা সফটওয়্যারের জন্য মোবাইলটাকে রেডি করি। তো এই যে এই পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টের মধ্যে আমরা 1.8 ভোল্টেজ মাস্ট, যদি আমাদের PMIC মোটামুটি ওয়ার্কিং কন্ডিশনে থাকে। আচ্ছা, এর মানেও কিন্তু এটা না ইডিএল পয়েন্টে ভোল্টেজ পেয়েছি মানে সেট অনার সাথে আকুণ্ড না। ওকে, তো এরপরে নেক্সট আমরা চেক করব, এর মধ্যে চেক করব। আচ্ছা, এটা চেক করবো, প্লাসটা চেক করবো, একটু পরে চেক করব। এরপরে আমাদের চেক করার মধ্যে থাকবে হচ্ছে এই যে ক্লক পালস। দেখুন প্রথম পিএনটি চেক করার জন্য আমাদের চেক করতে হবে ক্লক পালস। ওকে, এই যে ক্লক পালস যে আছে, PMIC ক্লক পালস পাঠিয়ে দেয়। তো এই ক্লক পালসে যে আছে এটা একটি সিগন্যাল। ওকে, এর মধ্যে কি হয়, এর মধ্যে পালস মানে সিগন্যাল জেনারেট হয়। তো সিগন্যালটি কেমন কি হবে তা ডিপেন্ড করে এখানে কত MHz মেগাহার্টস ক্রিস্টাল বসানো আছে। তো যাই হোক, মেগাহার্টস ক্রিস্টাল সাধারণত আমাদের ইউজ করা হয় 19.2 বা 38.4 MHz। এই যে আমাদের CPU রিকোয়ারমেন্ট হিসাবে, CPU কতটা স্পিড চলবে তা ডিপেন্ড করে আমাদের ক্রিস্টালটার উপরে। ক্রিস্টাল যত ফাস্ট অথবা যত বেশি ক্লক সিগন্যাল প্রডিউস করবে তত ফাস্ট CPU যে আছে কাজ করা শুরু করবে। CPU যত ফাস্ট কাজ করবে মোবাইল তত ফাস্ট চলবে। অর্থাৎ
বর্তমান যুগে যে মডেলগুলো ইউজ করা হয় তার মধ্যে যে ক্রিস্টাল ইউজ করা তার হচ্ছে এমএসজির অর্থাৎ মেগাহার্টজের সিস্টেমটি আরও বেশি হতে পারে। ঠিক আছে, এখনকার দিনে তো চলে এসেছে 80-90-এর উপরে চলে এসেছে। তো যাই হোক, এই মডেলের মধ্যে PM6250 এর মধ্যে 19.2 বা 38.4 এর মেগাহার্টজের ক্রিস্টাল বসানো থাকবে। এর মধ্যে ভোল্টেজ ইন হবে 1.8। ঠিক আছে, এবং অন্য একটি পিন দিয়ে ভোল্টেজ আউট হয়ে অন্য একটা পিন দিয়ে ভোল্টেজ আউট হবে না, এখান থেকে আউট হবে আমাদের পালস সিগন্যাল 1.8। এখানে ভোল্টেজ নিয়ে এর ভিতরে সিগন্যাল তৈরি হয়, ক্লক সিগন্যাল তৈরি হয়। ওকে, বা ক্রিস্টাল নিজস্ব কাজ করার পরে এখানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করে, তা আবার আমাদের পিএমএসির মধ্যে যায়। আচ্ছা, এইটা বলতে পারে স্যার পিএমএসির মধ্যে না গিয়ে ডাইরেক্ট সিপু যেতে পারতো না? পিএমএসি নিজেও কিছুটা নিজে এই ক্রিস্টাল এই যে সিগন্যালটি আছে সিগন্যালটিকে রিফাইন করার পরে এই সিগন্যালটাকে আবার অন্য একটি পিন দিয়ে, যার নাম হচ্ছে স্লিপ ক্লক আর একটা আছে বিবি ক্লক, এই দুটি নামে আমাদের সিপিইউতে আপলোড করে। মানে এই যে আমাদের 1.8 ভোল্টেজ এখান থেকে আসলো, 1.8 ভোল্ট আমাদের পিএমএসি আমাদের ক্রিস্টালের মধ্যে দিল। ক্রিস্টাল এখানে মেগাহার্টজ আমাদের ক্লক তৈরি করার পরে আমাদের পিএমএসির মধ্যে আবার আপলোড করলো, এবং পিএমএসি সেটাকে রিফাইন করে তার নাম চেঞ্জ করে স্লিপ ক্লক আর একটি বিবি ক্লক, দুটি নামে আমাদের সিপিইউতে আপলোড করে, এবং সিপিইউটি ট্রিগার হয় বা সিপিইউটি নিজের কাজ বা সিগন্যাল এর কাজগুলি দেওয়া শুরু করে দেয়। তো এই যে সিগন্যালটি আছে, এই সিগন্যালটি আমরা 1.8 ভোল্টেজ তো আমরা চার্জে লাগিয়ে ব্যাটারি লাগিয়ে চেক করতে পারি, কিন্তু এই যে আমাদের সিগন্যাল যে লাইনটি আছে এর মধ্যে আমরা ভোল্টেজ চেক করে আমাদের লাভ নেই, কারণ কি এর মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি জেনারেট হয়। তো এই ফ্রিকোয়েন্সিটি আমরা নর্মাল মাল্টিমিটারে মাপি না, আমরা এটা ডিএসও মেশিনে মাপি। ওকে, তো একসময় আমরা ডিএসও মেশিনে কীভাবে মাপি আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দেবো। ক্রিস্টাল যে আছে বর্তমানে এটি টপিক একটা বড় টপিক, বর্তমানে ক্রিস্টালের জন্য আলাদা করে আইসি ইউজ করা হয়। তো অনেক ধরনের কিছু আছে, তো ক্রিস্টাল বিষয়ে আমরা অন্য কোনো টপিকে আলোচনা করবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এই ক্রিস্টালটাও আমরা চেক করতে পারি ইডিএল পয়েন্ট চেক করার পর। ওকে, ক্রিস্টাল চেক করব, যদি ক্রিস্টালে আমাদের ভোল্টেজ ওকে থাকে, ওকে, বা আমাদের পালস ওকে আছে, এরপরে চেক আমরা কী করব দেখুন, এরপর চেক করব যতগুলি বাক কয়েল আছে। দেখুন, বাক কয়েলের মধ্যে অনেকের মিসকনসেপ্ট আছে, আপনাদের পুরোপুরি দেখিয়ে দেবো মিসকনসেপ্টগুলি কী আছে না আছে। তো বাক কয়েল যে আছে, এই বাক কয়েলের মধ্যে কোনটি বাক কয়েল কী কাজে ইউজ করা হয় এটা আপনাদের খুব ভালো করে জানা উচিত। দেখুন, একটি বাক কয়েল হচ্ছে ভিপিএস জেনারেট হয়, এবং সেই ভিপিএসটি গিয়ে আবার পিএমআইসি মধ্যে যায়, পিএমএসির মধ্যে গিয়ে পিএমএসি ইন্টারনাল যে হাউসকিপিং সেকশন, এলডিও সেকশন, এইসবগুলোকে অন করে। ওকে, প্লাস আমাদের ভিপিএসটা আদার্স জায়গায় যায়, যেমন নেটওয়ার্কে যায়, এবং অনেক জায়গায় আমাদের ভিপিএস দরকার পড়ে শেষের জায়গায় যায়। প্লাস ভিপিএসটি আমাদের 2 নম্বর যে পিএমআইসি আছে তার মধ্যেও ইনপুট হয়। ইনপুট করার পরে কী কী তৈরি হয় এটা আমরা পরে বলবো। ওকে, প্রথমে আমরা দেখি যে এআইসিটি আর কী আউট করে, এরপরে চেক করতে আমাদের ভিকোর, এর মধ্যে দুটি কয়েল লাগানো থাকবে ভিকোর। এবার বলতে পারেন স্যার দুটি কয়েল কেন? দেখুন, আমাদের সিপিইউ রিকোয়ারমেন্ট হিসাবে সিপিইউ যদি আমাদের ভিকোরে 5 অ্যাম্পিয়ার লাগে, সেক্ষেত্রে একটি কয়েল দিয়ে কাজ হয়ে যায়। এবার যদি সিপিইউ কাজ বেড়ে গেছে, আমাদের সিপিইউর মধ্যে লাগবে 10 অ্যাম্পিয়ার ভিকোর ভোল্টেজ, সেক্ষেত্রে আমাদের একটি কয়েল লাগিয়ে সেই কাজটি হয় না। কোম্পানি কোনো সময় ভিকোর জন্য ভিকোর 1, ভিকোর 2 এভাবে দুটি আমাদের কয়েল লাগিয়ে দেয়। তো দুটি কয়েল পাবো যা আমাদের সিপিইউর কোরকে অন করবে। তার মধ্যে ভোল্টেজ কত পাবো? আমরা এখানে ভোল্টেজ তখনই পাবো যখন আমরা চার্জে লাগাবো প্লাস ব্যাটারি লাগাবো। চার্জার প্লাস ব্যাটারি লাগানোর পরে আমরা দুটি কয়েলের মধ্যে ভোল্টেজ 0.6 থেকে 1.2 এর মধ্যে আমরা নিশ্চিতভাবে পাবো, এবং সেই ভোল্টেজটা আমাদের ফিক্স হতে হবে যাতে ফ্ল্যাকচুয়েটিং না করে।
ওকে, এরপরে নেক্সট ভোল্টেজ যেটা আছে তা হচ্ছে আরেকটি কয়েল আছে, তার মধ্যে আমরা ভিপিইউ বলে একটি ভোল্টেজ পাবো, এবং এই যে ভিপিইউ ভোল্টেজটি রয়েছে না, এই ভোল্টেজটি সিপিইউ এবং ইএমএমসি অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ দুটোর মধ্যেই ইনপুট হয়। ওকে, এই দুটি গেল একটি, দুটি, তিনটি, চারটি কয়েলের কাজ এখন বললাম। আচ্ছা, এবার বাকি দুটি কয়েলের কী কাজ দেখুন। এই কয়েলটা আগে বলে দিই, আমরা অনেক ধরনের আইসিতে পিএমআইসির মধ্যে মিয়াটেকের বা হোক বা কোয়ালকমের হোক, তো আমাদের পড়েছে যে আমাদের হাই এলডিও বা লো এলডিও যা আমাদের পিএমআইসির মধ্যে আবার ঢুকে যায় এবং হাউসকিপিং সেকশন এবং আমাদের এলডিও সেকশনগুলিকে অন করে। তো এই যে প্রথম এলডিও যেটা আছে সেটা হচ্ছে 2.5 ভোল্টেজ, এটা বলে হাই এলডিও। এটি এআইসির মধ্যেও যাবে এবং প্রথম পিএমের মধ্যেও যাবে এবং এআইসিটি গিয়ে সেকেন্ড পিএমের মধ্যেও যাবে, কারণ কি এলডিও সেকশন এআইসির মধ্যেও আছে, এলডিও সেকশনটা এআইসির মধ্যে আছে। কিছু হাউসকিপিং এআইসি কাজ করছে, কিছু হাউসকিপিং সেকশন এআইসির মধ্যে কাজ হয়, মানে এই এলডিওটি গিয়ে এআইসির মধ্যে হাউসকিপিং সেকশনটাকে অন করে এবং এই এলডিওটি গিয়ে এআইসির মধ্যে হাউসকিপিং সেকশনটাকে অন করে দেয়। তো হাউসকিপিং সেকশন কী জিনিস, এটা একটা লম্বা টপিক, তো অন্য কোনো ভিডিওর মাধ্যমে বলবো। জাস্ট বুঝে নেন যে আমাদের আইসি যে আছে না, এই কোর ভোল্টেজ বা আমাদের বাক ভোল্টেজ বাদ দিয়েও আইসি যে আছে আদার্স অনেকগুলি ভোল্টেজ তৈরি করে, ঠিক আছে, আদার্স সেকশনগুলোকে অন করার জন্য বা আদার্স জায়গাকে ভোল্টেজ দেওয়ার জন্য। তো ওই ছোটো ছোটো ভোল্টেজগুলোকে বলা হচ্ছে আমাদের হাউসকিপিং সেকশনের ভোল্টেজ। তো আমরা হাউসকিপিং সেকশন বা এলডিও সেকশন এগুলো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, বা আমার প্রিভিয়াস ভিডিওতে একদম লাইভ ক্লাসের ভিডিওতে আমাদের এলডিও সেকশনটি রয়েছে। তো কী হয় আমাদের সেই ভিডিওর মধ্যে অনেকে যদি ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দেই না, আমরা এক্সট্রাভাবে রেখে দিই স্টুডেন্টকে বোঝানোর জন্য, অনেক কিছু আমরা কেটে সেটে দিই, কিন্তু আমরা আজ যে ভিডিও বানাচ্ছি তার মধ্যে আপনাদের সম্ভবত সম্পূর্ণ যে আছে জানকারি আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখুন, আমরা একটা এলডিও পেলাম, হাই এলডিও 2.05 ভোল্টেজের, মানে সেটটির মধ্যে ব্যাটারি লাগাবো এবং চার্জার লাগাবো, আমাদের হাই এলডিও হতে হবে 2.05, মানে একটা কয়েলের মধ্যে আমরা ভোল্টেজ পাবো 2.05 ভোল্টেজ, ঠিক আছে। এই দেখুন, একটা কল হয়ে গেলো, দুটি কল হয়ে গেলো, তিনটি কল হয়ে গেলো, চারটি কল হয়ে গেলো, লাস্ট একটা পাঁচটা কল হয়ে গেলো। এবার লাস্ট একটা আমাদের কল বাকি গেল, সেই কলটিকে বলে দিচ্ছি। দেখুন এখানে আরেকটি কল আছে, এটিও আমাদের এলডিও ভোল্টেজ। দেখুন আমাদের আইসির যে আছে কাজের সংখ্যা বেড়ে গেছে, বোর্ডের মধ্যে ফিচার্স বেড়ে গেছে, সেক্ষেত্রে কোম্পানি যে আছে শুধুমাত্র হাই এলডিও বা আরেকটি আমাদের এলডিও তৈরি হয়, যেটা আমরা জানি হচ্ছে লো এলডিও, এবং কোম্পানি দুটি এলডিও তো চালাতো, কিন্তু বর্তমানে কিছু কিছু আছে এমএলডিও চলে এসেছে। এটা হচ্ছে আমাদের এমএলডিও, মানে এটা হচ্ছে এক্সট্রা করে একটা এলডিও দিয়েছে যা মল্টকে আলাদা সেশনকে ভোল্টেজ দেয় আইসির লোড কমানোর জন্য, মানে এটাও একটা এলডিও, এটাও একটা এলডিও, একটা হাই এলডিও, আর আমরা আগে পড়েছিলাম লো এলডিও, এবং এটি আরেকটি এক্সট্রা এলডিও কোম্পানি আপডেট করে আরেকটি এলডিও বসিয়েছে। এটি আমাদের যাবে কোথায়, এটিও আমাদের সেকেন্ড পিএম এবং ফার্স্ট পিএম দুটোর মধ্যেই আপলোড হবে ভিতরে এলডিও সেশনটিকে অন করার জন্য। মানে দুটো কয়েল পাবো আমরা, যে এই দুটি কয়েল কোনো আইসির মধ্যে অন্য কোনো আইসি মানে সিপিইউ বা এএমসি মধ্যে যাবে না, ডাইরেক্টলি পিএমআইসি থেকে বেরিয়ে গিয়ে পিএমআইসির মধ্যে ঢুকবে, প্লাস আদার্স কিছু কিছু সেকশনকে অন করার জন্য, আদার্স ছোটো ছোটো এলডিওকে অন করার জন্য যাবে। ওকে, তো এটি হলো আমাদের পিএমআইসি। মোটামুটি আমাদের ফার্স্ট পিএম যে আছে এটির মধ্যে কী ভোল্টেজ চেক করবে। দেখুন আরও কিছু আছে এখানে, ওকে, তো আরও কিছু আছে, এগুলিকে আমি চেক করব কিছুক্ষণ পর। ওকে, আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলে দিই, এই যে রিসেট এন, ওকে, রিসেট ইন এন, এটি যে আছে না, এটি একটা ইন্টারেস্টিং ভোল্টেজ। দেখবেন আমাদের মোবাইল যে আছে না, ব্যাটারি লাগিয়ে যদি আমরা সেটটা অন করি সেক্ষেত্রে পিএমআইসি অন হয়, তারপরে সিপিইউ অন হয়, কিন্তু ব্যাটারি লাগালে সেটা অন হয়ে যায় না। কিন্তু আমরা এটাও দেখেছি, যদি মোবাইলটা আমরা একদম অফ করে চার্জ দিই, এবং মোবাইলটি সুইচ অফ করে চার্জ দিই, সেক্ষেত্রেও মোবাইলটির সিপিইউ অন হয়ে যায়।
তো ব্যাটারি ছাড়া যেই সেকশনটা সিপিইউকে অন করে সেটি হচ্ছে রিসেট এন, এই লাইনটি রিসেট ইন এন বলে 1.8 ভোল্টেজ আমাদের পিএমআইসির মধ্যে আবার লোড করে। চার্জিং আইসি পিএমআইসিকে ইনিশিয়ালি অন করে, ওকে, মানে ইন্টারনাল অন করে। অন করার পরে আমাদের পিএমআইসিটি বাক ভোল্টেজগুলোকে তৈরি করে। তো মানে এই যে রিসেট এন 1.8 ভোল্টেজ একটা টিভি পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তো এই টিভি পয়েন্টের মধ্যে আমাদের 1.8 ভোল্টেজ থাকা উচিত, তারপরে আমাদের এই বাকগুলি কাজ করা শুরু করে দেয়। তো এইগুলো আমাদের পিএমআইসি যে ওয়ার্কিং যে আছে PM6250 এই আইসিটি ভালো আছে কিনা আমরা চেক করার উপায়। তো আমরা বলে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট চেক করবো আমাদের ভিবাস, সেকেন্ড চেক করবো পিএমআইডি, থার্ড চেক করবো আমাদের ভিআরবি বুট পাওয়ার, ফোর্থ চেক করবো ভিপিএইচ, এটাকে অনেক সময় আগে করতে পারি। ফিফথ চেক করবো আমাদের পাওয়ার সুইচ ভোল্টেজ। 6 নাম্বার চেক করবো আমাদের ইডিএল 1.8 ভোল্টেজ। 7 নাম্বারে আমাদের বাক এবং এলডিও ভোল্টেজগুলো চেক করব, এবং 8 নাম্বারে চেক করব আমাদের স্লিপ ক্লক, বি ক্লক ঠিকমতো কাজ করছে নাকি, এবং লাস্ট 9 নাম্বারে আমরা রিসেট ইন এন পিনটিকে চেক করি। এই কটি পিনকে চেক করার পর আমরা বুঝতে পারবো যে আমাদের প্রথম পিএমটি ভালো মতো রেসপন্স করছে। এরপর নেক্সট আমাদের চেক করতে হবে সেকেন্ড পিএমটি আমাদের কাজ করছে নাকি। দেখুন সেকেন্ড পিএম যে আছে না, সেকেন্ড পিএম একটা আলাদা টপিক, তো এটাকে আমরা বলে দিচ্ছি। দেখুন অনেকে ভাববে যে প্রথম পিএম 6250 লাগানো আছে বলে ওই মোবাইলের মধ্যে আমাদের 6150 লাগানো থাকবে, এর লাগানো থাকবে কি না, লাগানো থাকবেই এমন কোনো ব্যাপার। দেখুন কোনো মোবাইলে PM6250 লাগানো আছে, ওই মোবাইলের মধ্যে PM6150 আইসি লাগানো হতে পারে। তো এই যে আইসিটি আছে এটা ইন্ডিভিজুয়ালিটি আইসি, মানে এই আইসিটি যে কোনো মোবাইলে যে কোনো আইসির সঙ্গে কোম্পানি কাজ করাতে পারে, সাধারণত আমরা দেখেছি। তো আপনারা যদি দেখতে চান কি PM6250 লাগানো আছে এর মধ্যে কোন কোন আইসি, বা PM6150 এআইসিটি 6250 বাদ দিয়ে অন্য কোনো আইসিতে লাগে কিনা, তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন PM6250L এআইসিটির নোট লাইন পদে লাগানো আছে 6250 আর 6150L। এরপরে দেখুন এআইসির মধ্যে 6150A লেখা আছে, তার মধ্যে দেখুন মেন পিএমটা PM6250 মধ্যে PM6150A লাগানো আছে। এর মধ্যে দেখুন PM6150L লাগানো আছে। দেখুন এআইসিটি দুটোর মধ্যে সেমই আছে, কিন্তু এআইসিটি কোম্পানি আলাদা করে দিয়েছে। তো আরও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এর মধ্যে লাগানো হচ্ছে PM6150L, কিন্তু এর মধ্যে যে আমাদের মেন পিএমটা লাগানো আছে সেটি হচ্ছে PM6250। তো আলাদা মোবাইলে আলাদাভাবে আমাদের আইসি লাগানো থাকে, এমন না যে এই আইসি লাগানো আছে বলে এই আইসিটি লাগানো থাকবে এমন না, এখানে আইসিটি আলাদা হতে পারে। এআইসি যেখানে লাগানো আছে ওই জায়গায় আমাদের এই যে মেন পিএমটা আলাদা হতে পারে। মানে আইসিগুলি কোম্পানি কম্বিনেশন করে বসায়, এমন করে না যে একটা আইসির উপর ডিপেন্ড করে অন্য আইসি বসে আছে, মানে প্রতিটা আইসি নিজস্ব আলাদা কাজ আছে। তো এরপরে দেখুন এই যে আমাদের বিপিএসটি যে তৈরি হচ্ছে না, এই বিপিএসটি সম্পূর্ণ বোর্ডের মধ্যে বর্তমানে কাজ করতে পারে না বলে কোম্পানি বিপিএসটিকে আলাদা করে দিয়ে আলাদা একটি পিএমআইসি বানিয়ে দিয়ে ওর মধ্যে বিপিএসটিকে লোড করাচ্ছে, এবং বিপিএসটি এখান থেকে আবার ট্রিগার হবে। মানে এখানে এই বিপিএসটার নাম চেঞ্জ হয়ে নতুন একটা ভিপিএস এখানে তৈরি হবে, ফলে কি এই ভিপিএসের মধ্যে প্রথম ভিপিএস যে আছে এর মধ্যে লোডটা কমে যাবে। মানে এই আইসিটি যতটুকু কাজ করবে, তারপরে নেক্সট কিছু সেশনকে অন করার জন্য এই আইসিটি নেক্সট পিএম যে আইসি আছে এই আইসিটি ভালো মতো কাজ করবে। তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি।
যে মনে করো একটা হচ্ছে আমাদের সিপিইউ যা সিঙ্গেল পিএমে চলতো এবং প্রতিটা সেকশন একটা ভিপিএসে চলতো। আমরা যদি প্রথম মোবাইল যদি দেখি, আমরা ভিভার দিয়ে পুরো সেকশনটা চলতো আইএকা মোবাইল, কিন্তু পরবর্তী সময় ব্যাটারির প্রবলেমের কারণে বা শর্ট সার্কিটের কারণে কোম্পানি ভিপিএইচ মানে ব্যাটারির থেকে পুরো লোডটি টানেনি, কী করছে, ব্যাটারি তো দিচ্ছেই প্লাস ভিপিএইচ কানেকশন বর্তমান সেটা করে দিয়েছে। এরপরে এখন কোম্পানির যে আছে মোবাইলের মধ্যে ফ্যাসিলিটি বাড়িয়ে দিয়েছে, সিস্টেম বাড়িয়ে দিয়েছে, ফলে কি আইসি যে আছে আইসির রিকোয়ারমেন্ট আরও বেড়ে গেছে। সেক্ষেত্রে একটা ভিপিএইচও সেই সম্পূর্ণ কাজ করতে পারে না। সেক্ষেত্রে কোম্পানি কী দিয়েছে, ভিপিএইচকে পাল্টে দিয়ে আরেকটা পিএমএসি বানিয়ে দিয়ে ওর মধ্যেও ভিপিএইচ তৈরি করছে। মানে প্রথম পিএম তো ভিপিএইচ তৈরি করছেই, এই কিছু কিছু ভিপিএইচ কানেকশন দিয়ে দিচ্ছে, প্লাস আরেকটি পিএম আবার ভিপিএইচ বানাচ্ছে, বানিয়ে দিয়ে আদার্স সেকশনগুলিকে অন করাচ্ছে। বুঝে গেল? তো যাই হোক, মোট কথা হচ্ছে একটি পিএম সব কাজ করতে পারে না, এই জন্য দুটি পিএম বানানো হয়েছে। এরপরে এই যে আমাদের ভিপিএসটি যে আসছে না, এই যে প্রথম পিএম থেকে ভিপিএসটি আমাদের সেকেন্ড পিএমে ঢুকলো, ঢোকার পরে এখানে একটা বিওবি, খুবই ইন্টারেস্টিং একটি ভোল্টেজ, বিওবি একটা আমাদের কয়েল লাগানো থাকবে। এই কয়েলটি 2.0 থেকে 2.2, যাই হোক আমি একটা 2.2 লিখেছি। তো 2.2 1.1 ইউএইচের আমাদের কয়েল লাগানো থাকে ভিপিএইচের যে কয়েলটি, এটা 1 ইউএইচের, এটাও 1 ইউএইচের। এটি আমাদের ভিপিএইচ তৈরি করছে, এটা আমাদের ভিপিএইচে তৈরি করছে, জাস্ট নাম চেঞ্জ হয়ে কী হচ্ছে, বিওবি ভোল্টেজ। ওকে, তো বিওবি ভোল্টেজ আইসির থেকে বেরিয়ে গিয়ে কয়েলের মধ্যে গিয়ে অ্যাম্পিয়ার বাড়িয়ে ফিরসে আইসির মধ্যে আবার ঢুকে যায়। ঢুকে গিয়ে এই বিওবি ভোল্টেজটি অন্য একটি পিন দিয়ে বেরিয়ে গিয়ে এলডিওগুলিকে অন করে, প্রথম পিএম সেকেন্ড পিএমের কিছু কিছু সেকশনগুলিকে অন করে। ওকে, প্লাস অনেক জায়গায় ভোল্টেজের রিকোয়ারমেন্ট হয়, সেই রিকোয়ারমেন্টগুলিকে এই বিওবি ভোল্টেজটি পূরণ করে। যদি কেউ জানতে চায় যে স্যার বিওবি ভোল্টেজ কোথায় কোথায় যায় বা কোন কোন জিনিস অন করে, এটির বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, এটি একটি ভিপিএইচ তৈরি করছে প্রথম পিএম, এবং দ্বিতীয় পিএম তৈরি করছে বিওবি। এই হচ্ছে ভিপিএইচ আর এটা হচ্ছে ভিপিএইচ, দুটোই ভিপিএইচের কাজ করছে। ওকে, এই কিছু সেকশনকে অন করছে আর এই কিছু সেকশনকে আমাদের অন করছে। তো ভিপিএইচ যে আছে আমাদের বিওবি থেকে বেরিয়ে গিয়ে আবার আমাদের আইসি মধ্যে ইনপুট হচ্ছে, এবং আলাদা করে একটা বিওবি ভোল্টেজ বেরিয়ে গিয়ে যা ভোল্টেজ থাকছে 3.0 থেকে 4.2। দেখুন এটা আমাদের ভিপিএইচের ভোল্টেজের মতো, তো 4.0 লেখা আছে, 4.2 থাকে কোনো সময়। তো যাই হোক, এরপরে আমরা দেখব হচ্ছে বিওবি ভোল্টেজ চেক করে নেব। একদম সিম্পল, ফার্স্ট আমাদের এই এসিতে মোটামুটি চেক করার পরে আমরা ডাইরেক্ট চেক করবো সেকেন্ড পিএমে বিওবি কাজ করছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এই বিওবি ভোল্টেজটি আমাদের প্রবলেম থাকে, আমাদের সেকেন্ড পিএমকে অনেক সময় সেকেন্ড পিএমের মধ্যে কাজ করতে হয়, ঠিক আছে, যদি ডেট থাকে। এরপরে আমরা জানি যে সেকেন্ড পিএমের মধ্যে লাইট এবং গ্রাফিক্স ইনবিল্ট থাকে। তো দেখুন এখানে দেখুন একটা লাইটের জন্য একটা কয়েল পেয়ে যাব, যা 10 মাইক্রোনডি বা 4.7 মাইক্রোনডি লাগানো থাকবে। আমি এখানে 10 মাইক্রোনডি শুধু লিখেছি, 4.7 মাইক্রোনডি থাকে, এবং একটি জিএফএক্সের মানে গ্রাফিক্সের জন্য কয়েল লাগানো থাকে, যা 4.7 বা 2.2 মাইক্রোনডি লাগানো থাকে, 4.7 বা 2.2। তো একটা কয়েলের কম্বিনেশন বললাম, 2 নম্বর কয়েলের কনফিগারেশন বললাম। আচ্ছা, এটা বলে নিই, এলডিওর কথাটা বলে নিই। দেখুন আমরা জানি যে একটু আগে বললাম যে একটা আমাদের বোর্ডের মধ্যে হাই এলডিও ইউজ করা হয়, প্রথম পিএম হাই এলডিও আর একটা এক্সট্রা এলডিও রিলিজ করে, এবং সেকেন্ড পিএম যে আছে না এটা লো এলডিও রিলিজ করে। 1.3 যে আমাদের লো এলডিও ভোল্টেজটি, যা আমাদের হাউসকিপিং সেকশন এবং ভিতরে এলডিও সেকশনগুলিকে আবার অন করবে। তো এটা এখান থেকে বেরিয়ে গিয়ে পিএমআইসির মধ্যে আবার এর মধ্যে ঢুকে যায়। ওকে, আচ্ছা, এর মধ্যে আমরা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সম্বন্ধে আলোচনা এর মধ্যে করিনি, এখনও বলে দিচ্ছি আমি। দেখুন প্রতিটি ভোল্টেজ যে সিপিইউতে যাচ্ছে বা আমাদের ইএমসির মধ্যে যাচ্ছে বা আমাদের এলডিওতে মধ্যে যাচ্ছে, যেখানে যাক, ঠিক আছে, এখান থেকে যে ভোল্টেজ বেরিয়ে সিপিইউতে যাচ্ছে কি না, সিপিইউ থেকে একটা ফিডব্যাক ভোল্টেজের মধ্যে আসে। তো ফিডব্যাকের সম্বন্ধে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে।
জাস্ট বললাম যে প্রতিটি ভোল্টেজের জন্য একটা করে ফিডব্যাক ভোল্টেজও আমাদের আইসির মধ্যে আবার লোড হয়। একটা যে ভোল্টেজ যাচ্ছে এই ভোল্টেজ ঠিকঠাক পৌঁছলো কি না বা ভোল্টেজটা ওকে আছে কি না সেই ফিডব্যাকটা আমাদের সিপিইউ যে আছে আমাদের পিএমএসির মধ্যে লোড করে। ওকে, তো এইটা বিষয়ে আমরা পরে আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে, লম্বা হয়ে যাবে। দেখুন এর মধ্যে আমরা সেকেন্ড এলডিও কী পেলাম, সেকেন্ড পিএম মধ্যে কী পেলাম, একটা এলডিও যাকে বলে লো এলডিও। ওকে, এলএলডিও, একটা এলডিও পেলাম, একটা বিওপি ভোল্টেজ পেলাম, 3 নাম্বার লাইটে পেলাম, 4 নাম্বার গ্রাফিক্সে পেলাম। মানে 4টা কলে কম্বিনেশন তোমাদেরকে চেক করতে হবে মাস্ট, যদি মডেলটা ডেট থাকে। এরপরে অনেকে মিসকনসেপ্ট আমি ভিডিওতে দেখেছি, অনেকে বলতে দেখেছি, আমরা অনেক বড় বড় ইনস্টিটিউট যার নাম বলবো না, যেখানে আমরা দেখেছি যে মডেম ভোল্টেজটিকে না, মডেম যে আছে যেটা সিপিইউতে লোড হয়, এই মডেমটিকে তারা কী করে বলে দেয় যে প্রথম পিএমের মধ্যে যে PM6250 তার মধ্যে লোড থাকে। আসলে তাদের কথা একদম ভুল। মডেম ভোল্টেজটা যেটা আছে এটা একদম সেকেন্ড পিএমের মধ্যে লোড করা থাকে। মানে মডেম যে ভোল্টেজটি আছে যা সিপিইউতে লোড হয়, এই ভোল্টেজটি সেকেন্ড পিএম তৈরি করে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা ভাববেন যে কেন এই কথা বলছে। দেখুন আমি এখানে একটা বিটম্যাপ আমাদের বর্ণীয় থেকে বের করেছি। দেখুন এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিএম। যে আইসিটি আপনাদের সম্বন্ধে বলবো সেটা হচ্ছে এই দেখুন PM6150L। PM6150 সেকেন্ড পিএম যেটা থাকে, সেকেন্ড পিএমের মধ্যে দেখুন 1 2 3 4 5 6 7 8টা কল ইউজ করা হচ্ছে। তো 8টা কল কী ইউজ করেছে পরে বলে দেবো। এটা এই আমাদের কয়েলটা আছে না, এই কয়েলটি আমাদের মডেমের জন্য ইউজ করা হচ্ছে। দেখুন ভালো করে দেখুন, এখন এটা হচ্ছে সেকেন্ড পিএম। এখন আপনি দেখলাম সেকেন্ড পিএম এটা, এই দেখুন সেকেন্ড পিএম থেকে মডেমের যে ভোল্টেজটি আছে সেটা বেরোচ্ছে। দেখুন লেখা আছে মডেম। আপনাদেরকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, দেখুন এখানে মডেম লেখা আছে। তো এই যে এই কয়েল থেকে বেরিয়ে গিয়ে আমাদের মডেম ভোল্টেজটা সিপিইউতে আপলোড হচ্ছে। তো তার মানে কি এই যে সেকেন্ড পিএমটা মডেম ভোল্টেজটাকে তৈরি করে। তো অনেকে মিসকনসেপ্ট বা স্টাডি ঠিকমতো করেনি বা অন্য কারো ভিডিও দেখে বানানো শুরু করে দিয়েছে। তারা এরকম বলে যে প্রথম পিএমের মধ্যেই আমাদের মডেম ভোল্টেজ থাকে, কিন্তু আমি আপনাদেরকে এখন দেখালাম যে প্রথম পিএমে এই মডেম ভোল্টেজটা প্রথম পিএমে থাকে না, এর সবসময় সেকেন্ড পিএমে থাকে। তো এরপরে আমরা মডেম ভোল্টেজের মধ্যে পেয়ে যাব 1.6 থেকে 1.2 এর মধ্যে ভোল্টেজ। ওকে, আচ্ছা এর মধ্যে বলে দিচ্ছি মডেম ভোল্টেজটি আগের থেকে নাও আসতে পারে, কেন কি মডেম ভোল্টেজটি সিম লাগানোর পরে কাজ করে। ওকে, তো এই ভোল্টেজটি আমরা চেক না করে চলে। যাই হোক আমরা আপনাদের বলে দিলাম যে মডেম ভোল্টেজটা আমাদের সিপিইউতে লোড হয়। এরপরে এপিসি অ্যাপ্লিকেশন প্রসেসর, এটি আমাদের সিপিইউ এবং এমসির মধ্যে লোড হয়। এপিসির জন্য আমাদের কোম্পানি যে আছে PM6150L, এর মধ্যে কী করে দুটো কয়েল করে দেয়, কারণ কি আইসির রিকোয়ারমেন্ট বেশি থাকে, অ্যাম্পিয়ার রিকোয়ারমেন্ট বেশি থাকে, ফলে দুটো কয়েল করে দেয়। একটি আমাদের মডেমের কয়েল, দুটি আমাদের এপিসি কয়েল, যার মধ্যে দুটোর মধ্যে আমাদের 1.6 থেকে 1.2 ভোল্টেজ পাবো। ঠিক আছে, এরপরে ভি প্রকের জন্য আমরা 3টা কয়েল আমরা পাবো। এর মধ্যে 0.6 থেকে 1.2 ভোল্টেজ থাকবে এবং এই ভোল্টেজগুলি আমাদের সিপিইউতে যাবে। ওকে, এগুলি আমাদের সিপিইউতে যাওয়ার লাইন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পিএমের থেকেও বেশি কয়েল আমাদের সেকেন্ড পিএমে লাগানো আছে। মানে প্রথম পিএমের লোডটিকে অনেক কমিয়ে দিয়েছে, সব লোড আমাদের সেকেন্ড পিএমে করে দিয়েছে। তো সেকেন্ড পিএমটা লোড বেশি, ফলে কি এটা খারাপ হয় খুব বেশি। এরপরে দেখুন জিপিইউ যা আছে আমাদের সিপিইউর ভিতরে যে জিপিইউ সেকশন আছে সেটিকে অন করার জন্য যায় 0.6 থেকে 1.2 ভোল্টেজ। মানে আমাদের যে কয়েলগুলি আছে এই কয়েলগুলির মধ্যে আমাদের এই সমস্ত ভোল্টেজগুলো আমাদের পেতেই হবে, তাহলেই বুঝতে পারবো যে আমাদের সেকেন্ড পিএমটা রেসপন্স করছে।
তার মধ্যে একটাই পাবো না, যেটা হচ্ছে মডেম ভোল্টেজটা আমরা পাবো না। ওকে, মডেম ভোল্টেজটা আমরা সেকেন্ড পিএমে পাবো না, যেটা হচ্ছে 6150L মডেম ভোল্টেজ পাবো না। একটি কল বাদ দিয়ে প্রতিটির মধ্যে আমরা ভোল্টেজ পেতেই হবে, তখন বুঝবো যে আমাদের প্রথম পিএম কাজ করছে না সেকেন্ড পিএম কাজ করছে। ওকে, এরপরে নেক্সট যে কনসেপ্ট আছে আপনাদের বলে দিচ্ছি। এরপরে আর কিছু বাকি আছে, যেমন হচ্ছে VREF 1.2 ভোল্টেজ। প্রথম পিএমটি যদি কাজ করে, আমাদের VREF যে আছে এই ক্যাপাসিটির মধ্যে চেক করে নেবো যে এর মধ্যে এই ভোল্টেজটি 1.2 ভোল্টেজ ঠিকমতো আসছে নাকি। যদি কোনো কারণে এই ক্যাপাসিটি শর্ট থাকে, সেকেন্ড পিএম 0 কাজ করবে না, বা আমাদের এলডিওগুলি ফ্ল্যাকচুয়েটিং করবে, এলডিও ফিক্স থাকবে না, বা আমাদের বাক ভোল্টেজগুলি ফিক্স থাকবে না, ঠিক আছে, সব কিছু ফ্ল্যাকচুয়েশন করা শুরু করে দেবে। এরপরে আমাদের চেক করতে হবে যে ফল্ট এন্ড লাইন। আচ্ছা, ফল্ট এন্ড লাইনের সম্বন্ধে বলে দিচ্ছি। এই লাইনটি আপনাদের মোবাইলে, যেহেতু আমি এখানে দুটো পিএম ড্রয়িং করেছি, ঠিক আছে, দুটো পিএম ড্রয়িং করেছি, সেহেতু আমি প্রথম পিএম থেকে সেকেন্ড পিএমের মধ্যে লাইনটা ড্রয়িং করে দিয়েছি। এটি যখনই আমাদের প্রথম পিএম এবং সেকেন্ড পিএম দুটি রেসপন্স করে, তখন প্রথম পিএম এআই আর সেকেন্ড পিএমকে একটা সিগন্যাল পাঠায়, এবং এই সিগন্যাল যে লেন এবং দেন দুটোই হয়, যে এই দুটি আইসি নিজেদের মধ্যে কমিউনিকেশন করে যে সব কিছু ওকে আছে কিনা। তো এই ফল্টের লাইনটি আমাদের চেক করতে হবে নেক্সটে। মানে আমাদের এই বাক্যগুলো চেক করার পরে, এই বাক্যগুলো চেক করার পরে এই ফল্টের লাইনটিকে আমাদের চেক করতে হবে যে ফল্টের লাইনের মধ্যে 1.8 ভোল্টেজ আসছে কিনা। এই কোম্পানি টেস্টিং পয়েন্ট দিয়ে দেয়, তো আমাদের রেস করতে পারো, বা কোনো ক্যাপাসিটি দিয়ে দিবে, তো আমরা চেক করতে পারো যে 1.8 ভোল্টেজ চার্জ লাগানোর পরে এবং ব্যাটারি লাগানোর পরে আসছে কিনা। ওকে, এরপরে এই যে ফল্টের লাইনটা আছে না, এই লাইনটা যদি মোবাইলের মধ্যে 3টা পিএমএস করা হয়, তার মধ্যেই ফল্টের লাইনটা চলে যাবে। যদি মোবাইলের মধ্যে 4টা পিএমএস করা হয়, তার মধ্যেই ফল্টের লাইনটা যাবে। বুঝে গেল? তো ফল্টের লাইনটা যে আছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন। এই লাইনগুলি 2টো পিএম বা 3টে পিএমের কনসেপ্টে, একটাই পিএম 2টো পিএমের মধ্যে যে কমিউনিকেশনটা ঠিকমতো চলছে নাকি, সেই কমিউনিকেশনটা এই ফল্টের লাইনের মাধ্যমে চেক, একটা পিএম অন্য পিএমকে চেক করে। যাই হোক, এই ফল্টের মধ্যে 1.8 ভোল্টেজটা মাস্ট না আসে সেট ডেট। ওকে, এরপরে যে আছে নেক্সট যে আমাদের চেকিং বুট সিকোয়েন্স করবো, সেটা হচ্ছে এই যে প্রথম সব কিছু যদি ওকে চলে, এভরিথিং, এই ফল্ট লাইন এখানে আমাদের ভোল্টেজ দিয়ে দিল, এই এআইসিকে ভোল্টেজ দিয়ে দিল, সব কিছু ওকে চললো। লাস্ট যেখান থেকে ভোল্টেজটা বেরোবে তার নাম হচ্ছে SM রিসেট এন। এটা সিপিইউতে যাবে প্রথম পিএম থেকে, এর মধ্যে 1.8 ভোল্টেজ পাবো আমরা। সিপিইউতে যাবে এবং সিপিইউটি রেসপন্স করবে, এবং সিপিইউ একটি আলাদা ভোল্টেজ এখানে পাঠাবে, তার নাম হচ্ছে PS হোল্ড। মানে এই পাওয়ার আইসিটাকে নিজের কাজ হোল্ড রাখার জন্য, মানে চালু রাখার জন্য। পাওয়ার আইসি কাজ করে বন্ধ হয়ে যাবে তাও হলে চলবে না, পাওয়ার আইসি চলার পরে, মানে সেটা অন হওয়ার পরে লাগাতার চলতে থাকতে হবে। এই চলতে থাকার যে ভোল্টেজটা, সিগন্যালটা যে আছে পিএমআইসি কে দেয় সিপিইউ। পিএমআইসি থেকে রিসেট এন বলে একটা সিগন্যাল বেরোবে, যা সিপিইউকে ট্রিগার দেবে, এবং সিপিইউ যে আছে আবার রিপিট করে একটি PS হোল্ড বলে ভোল্টেজ 1.8 পিএমআইসিকে স্টেবল রাখার জন্য পিএমআইসিকে ভোল্টেজ পাঠাবে, এবং পিএমআইসি লাগাতার কন্টিনিউসলি চলতে থাকবে যখন মতো আমি নিজের ইচ্ছা মতো অফ না করি। এবার এই পিএমটি ভালো আছে নাকি, বা এই পিএমটি ভালো হচ্ছে নাকি, এই পিএমের মধ্যে ডেটা সিগন্যাল, ক্লক সিগন্যালগুলি যে আসবে না, সেগুলি সিপিইউ দিবে। প্রতিটি সিপিইউর সঙ্গে SPMI প্রোটোকল, এগুলিকে বলে প্রোটোকল। ডেটার মাধ্যমে প্রোটোকল যাওয়া এবং প্রোটোকল আসা দুটোই হয়, এবং SPMI ক্লকের মাধ্যমে শুধুমাত্র প্রোটোকল যায়। তো সিপিইউ যে আছে এই প্রোটোকলের মাধ্যমে এই আইসিগুলোকে চালায়। সিপিইউ এই আইসিগুলোকে ইনস্ট্রাকশন দেয় যে কখন আমাদের অ্যাম্পিয়ারটা বেশি ইউজ হবে, কখন কম ইউজ হবে, কখন কি ভোল্টেজ তৈরি করবে, বা সিপিইউ দেখে যে এই আইসিটি বা এআইসিটি আমাদের ঠিকমতো কাজ করছে কিনা। কারণ কি, যদি কোনো আইসি যদি ভালো মতো কাজ না করে, তখন সিপিইউ বুঝতে পারে যে হ্যাঁ কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে সিপিইউ সেটকে অন করবে। তো এই ক্লক সিগন্যাল আর ডেটা সিগন্যাল খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কখনো কখনো এর মধ্যে আমাদের 2.2 পুল আপ
দুটি রেজিস্ট্যান্স লাগানো থাকে, ঠিক আছে। 2.2K 1 ভোল্টেজে পিএম থেকে আসবে। তো এই সমস্ত ভোল্টেজগুলি আমরা যে আছে লম্বা টপিক, পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, এসপিএমআই ডেটা, এসপিএমআই ক্লক যদি মিসিং থাকে সেট ডেড হয়ে যাবে। তো যাই হোক, কোনো কিছু যাতে মিসিং না হয় ভালো মতো রিভলিং করো। আর যে আছে এখনই আরেকবার রিভিশন করে দিই। ফার্স্ট চেক আমরা ভিভাস, সেকেন্ড চেক পিএমআইডি, ওকে। থার্ড চেক আমাদের ভিপিএইচ, ফোর্থ চেক আমাদের এই যে বুট পাওয়ার বা ভার্ভ, ফিফথ চেক আমাদের হচ্ছে সুইচ ভোল্টেজ, সিক্স চেক আমাদের ইডিয়াল পয়েন্ট, সেভেন্থ চেক আমাদের স্লিপ ক্লক, স্লিপ অথবা ভিভি ক্লক, এইট নাম্বার চেক আমাদের ফার্স্ট পিএমের যত আমাদের এলডিও সার্কিট বা এলডিও বাক ভোল্টেজ চেক করা। এরপরে 8 নাম্বার চেক আমাদের রিসেট এন 1.8 ভোল্ট চেক করা, ওকে। ফির 9 নাম্বার চেক আমরা করব হচ্ছে এই যে বিবি ভোল্টেজ দিচ্ছে কি দিচ্ছে না, বিবি আউটপুট করছে কি করছে না। তারপরে আমাদের 8 নাম্বার চেক করব আমাদের এই যে লাইট। আচ্ছা, এবং একটা বলে দিচ্ছে লাইটে, এই লাইটের কয়েল বা গ্রাফিক্সের কয়েল যদি কিছু গড়বড়ি হয়, ওকে, তাহলে আমাদের সেটটি ডেড হবে না, বুঝে গেল। এই যে আমাদের লাইট, কারণ লাইটের জন্য মোবাইলে লাইট জ্বলবে না, আর গ্রাফিক্সের জন্য মোবাইলে গ্রাফিক্স আসবে না, কিন্তু মোবাইলটি অন হয়ে যাবে। আর কোনো কারণে যদি এই এলডিওটি আমাদের মিসিং হয় 1.3 ভোল্টেজে, তবুও সেট ডেড। তো আমাদের এই এলডিওটা চেক করতে হবে। গ্রাফিক্স এবং লাইটের যে কল দুটি আছে দুটিকে চেক না করলেও হবে, ওকে। মডেম চেক না করলেও হবে, কারণ এর মধ্যে ভোল্টেজ আমাদের সিম লাগানোর পরে নেটওয়ার্ক আসার পরে আসে। এপিসি মাস্ট, ভিপ্রক মাস্ট, জিপিইউ মাস্ট, ওকে। এগুলো চেক করার পরে আমরা চেক করবো কোনটিকে, ফল্টেন আর ভিআরএফ 1.2 ফল্টেন। এগুলো চেক করার পর আমরা বুঝে আমার প্রথম পিএম আর সেকেন্ড পিএম দুটোই ভালো মতো কাজ করছে। লাস্ট চেক আমরা করবো যে আমাদের সিপিইউ ঠিকমতো করে আমাদের ভোল্টেজ ইন বা আউট করছে। যাই হোক, আমাদের সিপিইউ যে রিসেট এন যাচ্ছে কিনা, সিপিইউ যে আছে আমাদের পিএস হোল্ড পাঠাচ্ছে কিনা, 1.8 দুটোতে 1 ভোল্টেজ আমরা পাবো, ওকে। এরপরে বুঝতে হবে যে আমাদের দুটি পিএম ভালো মতো কাজ করছে, আমাদের সিপিইউতে কাজ করতে হবে বা এএমসিতে কাজ করতে হবে, ওকে। তো এরপর আমরা বলে দিই, আরেকটা বিষয় বলে দিই যা আপনাদের বলেছিলাম যে বলবো, যেটা হচ্ছে এই যে আমাদের পিএম যে আইসি আছে না, এই যে আমি এখানে 11টি কয়েল ড্রয়িং করেছি, যে 11টি কয়েল সবগুলোই থাকবে এমন ব্যাপার নেই। দেখুন এখানে PM6150 এর মধ্যে আমাদের 11টি কয়েল ইউজ করা হচ্ছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে মোবাইলে আমাদের লাইটের আর গ্রাফিক্সের, যে মোবাইলে আমাদের লাইট এই যে লাইট আর গ্রাফিক্সের জন্য যদি কোম্পানি আলাদা করে লাইটের গ্রাফিক্সের আইসি আলাদা করে দিয়ে থাকে, সেক্ষেত্রে এই লাইটের গ্রাফিক্সের দুটি কয়েল এইখানে নাও হতে পারে, এখান থেকে উঠে গিয়ে লাইট সেশনের মধ্যে লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের কয়েলের পরিমাণ কমে যেতে পারে। এবার কিছু ক্ষেত্রে আমাদের এপিসি হতে পারে দুটা, বা ভিপ্রক এখানে দুটো হয়ে এপিসি হতে পারে একটা। কোনো ক্ষেত্রে ভিপ্রক মানে সিপিইউ রিকোয়ারমেন্ট কম আছে, ফলে একটি কয়েলকে বাদ দিয়ে দিল কোম্পানি, মানে একটি কানেকশন কোম্পানি বন্ধ করে দিল, বাদ দিয়ে দুটো দিয়ে কাজ করাচ্ছে। এরকম কোম্পানি সচরাচর করে বসে। অনেকে ভিডিও দেখেছি, অনেকে বলছে স্যার, অনেকে বলেছে যে সব কয়েল যে যত করাচ্ছি প্রতিটি কয়েল থাকবে, তা না, ঠিক আছে, তা না। আইসির রিকোয়ারমেন্ট হিসেবে কয়েলের পরিমাণ কম বেশি হয়ে থাকে, ওকে। এবার দেখুন আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি। আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা কয়েল দেখিয়েছি। তো আমি আপনাকে দেখাচ্ছি যে 11টা কয়েল কোন কোন বোর্ড লাগানো থাকে
আর আমি আপনাদেরকে এমনও দেখাবো যেখানে 11টা কয়েল লাগানো থাকে না, 8টা কয়েল লাগানো থাকে, কম কয়েল লাগানো থাকে। ওকে, কিন্তু আইসি ইউজ করা হচ্ছে এটাই PM6150L। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন PM6150L এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কয়েল ইউজ করা হচ্ছে। এবং PM6150L LIC, তো আমি LIC দেখাচ্ছি আরেক জায়গায়, PM6150 LIC দেখুন এখানে লেখা আছে, দেখুন কটা কয়েল ইউজ করা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছেন? আবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এবার হতে পারে এর মধ্যে গ্রাফিক্সে লাইটের গ্রাফিক্সের কল আলাদা করে দিয়েছে। দেখুন এখানে এইখান থেকে লাইটের গ্রাফিক্সের যে কল দুটি আছে সেই কল দুটিকে উঠিয়ে নিয়ে লাইটের গ্রাফিক্সে আলাদা করে সেকশন বসিয়ে দিয়েছে। এর নাম হচ্ছে অক্টা DC-to-DC আইসি। তো এটি কীভাবে রিকোয়ারমেন্ট কমপ্লিট করে পরে বলবো, ঠিক আছে? তো এখানে আলাদা করে বসিয়ে দিয়েছে, প্লাস কোনো একটা ভিপ্রকের কানেকশন বা এপিসি কানেকশন একটা কল ইউজ করা হচ্ছে। তো এইভাবে আমাদের কয়েলের পরিমাণকে আমাদের কমিয়ে দিয়ে আইসি ওই সেম আইসি কাজ করানো হচ্ছে। তো অনেকে বলে স্যার যে একই রকম সব কিছু যে আইসি আছে যে আইসি আছে ওই আইসির মধ্যে যটা কয়েল রিকমেন্ড আছে, যটা কয়েল থাকে প্রতিটা মনের মধ্যে অতটাই কয়েল থাকে তা না। আপনাদের আমি একটা দেখাচ্ছি, আমি তো অনেক স্টাডি করেছি, স্টাডি করার পরে আপনার দেখাচ্ছি। দেখুন অনেকে এটা বলে যে VPH 1 2 3 4 5 কস হয়, PM6250 এর মধ্যে 6টা কয়েল ইউজ করা হয়। আমি আপনাকে দেখাচ্ছি 6টা কয়েল প্লাস আরেকটা কয়েল, বা 6টা কয়েল না, কোম্পানি 5টা কয়েল ইউজ করা হচ্ছে। দেখুন PM6250 1 2 3 4 5 6টা কয়েল ইউজ করা হচ্ছে। এখানে 6টা কয়েল আছে। সেম জায়গায় আমি যদি PM6250 ওই আইসিটাকে স্যামসাং বোর্ডে দেখি, 1 2 3 4 5টা কয়েল, তবে একটা কয়েল গেল কোথায়? দেখুন আর একটা কয়েল যে আছে না, এখনই আপনাদেরকে বুঝিয়েছি যে গ্রাফিক্সের কয়েলটিকে আলাদা করে দিয়েছে, গ্রাফিক্স সেকশনটিকে কোম্পানি এসতে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় বসিয়েছে। সেরকমই যদি আমার PM6250 আইসি লাগানো আছে, এর মধ্যে কোম্পানি আলাদা করে চার্জিংয়ের সেকশনটাকে আলাদা করে বসিয়ে দিয়েছে, মানে চার্জিংয়ের আইসিটিকে আলাদা করে বসিয়ে দিয়েছে। তবে বলুন এই ভিপিএসটাকে এখানে দেওয়ার দরকার আছে? চার্জিংয়ের ভি বাসটাকে এখানে ঢুকবে? PMID কি এখানে আসবে? এখানে আসবে না। সেক্ষেত্রে এই সমস্ত লাইনগুলো আমি চার্জিং আইসির মধ্যে পাবো। তার মানে কি আমরা একটা কয়েলকে আমরা মিসিং পাবো, বাদ দিকে আমাদের 5টা কয়েল আমরা পেয়ে যাব। তো বুঝে গেলাম যে PM6250 এর অনেক কিছু আইসির মিসকনসেপ্ট। যেমন অনেকে বলে যে পাঁচটা আইসি 5টা কয়েল ইউজ করা হবে, এমন ব্যাপার নয়। যদি বোর্ডের মধ্যে ওই সমস্ত আইসিগুলিকে আলাদা করে বসিয়ে দেয়, সেক্ষেত্রে চার্জিং আইসিকে আবার যে PMICর মধ্যে লোড করা হবে তা না। আলাদা করে যদি চার্জিং আইসি বসিয়ে দেয়, তা সেক্ষেত্রে এই PMICটার লোডটা আরও কমে গেল, PMICটি আরও ভালো করে চলবে, বুঝে গেল? তো লোড কমানোর জন্য কোম্পানি আলাদা করে সাধারণত আইসি বসায় দেয়। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু না কিছু নলেজ বাড়তি হলো, বা অনেকে ঘুম পেয়ে যাচ্ছে। কারণ এটাই যে অনেকে মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার কী বলছে না বলছে, কিন্তু আমার এই ভিডিও অনেকের মধুর মতো লাগছে। কারণ কি বলতো, কারণ কি তারা বুঝছে যে আসলে এগুলির দরকার কতটা। ওকে, তো অনেকে বলছে স্যার হিন্দি ভিডিও, হ্যাঁ আমি এটা বিষয়ে হিন্দিতেও ভিডিও বানাবো। তো অনেকের আমাদের স্টুডেন্টের চাহিদা আছে যে স্যার বাংলা ভিডিও পাঠান। তো আজ ভিডিও আমি বাংলাতে বানাবো। তো এই বিষয়ে কেউ যদি হিন্দিতে চাও, তো আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো ভিডিওতে এই টপিকেই আমি হিন্দিতেও ভিডিও বানাবো। তো ধন্যবাদ আমাদের ভিডিওটিকে দেখার জন্য। আশা করছি এর মাধ্যমে আপনারা PMIC রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলি আপনারা সলিউশন করতে পারবেন।
ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।